প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপের সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্বপ্নধারার সৌজন্যে। দর্শক, গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় পর্যটক সহ মৃত্যু হয়েছে 26 জনের। এই ঘটনার পর তুঙ্গে উঠেছে ভারত ও পাকিস্তানের উত্তেজনা। প্রায় প্রতি রাতেই দেশ দুটির নিয়ন্ত্রণ রেখায় চলছে গোলাগুলি। পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতের ভেতরে ক্রমাগত চাপ বাড়ছে। সার্জিক্যাল স্ট্রাইকের মতো পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি উঠেছে। অন্যদিকে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির কথা জানিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়েছেন, আক্রান্ত হলে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত, ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ, ভিসা সুবিধা প্রত্যাহার করা সহ ভারত ইতোমধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। পাল্টা প্রতিক্রিয়ায় সিমলা চুক্তি স্থগিত, সীমান্ত বন্ধ করা, বাণিজ্য স্থগিত, আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান। দেশ দুটির মধ্যে যুদ্ধ শুরু হলে আঞ্চলিক স্থিতিশীলতা ঝুঁকিতে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে গৃহযুদ্ধের মধ্যে থাকা মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য শর্ত সাপেক্ষে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে বলে সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ ধরনের সিদ্ধান্তে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব। তবে রাখাইনে ত্রাণ পাঠানোর ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এমন একটি প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ভারত পাকিস্তান যুদ্ধাবস্থা, পরিণতি কী? আর এ বিষয়ে আলোচনার জন্য যে আমাদের সঙ্গে আরটিভি স্টুডিওতে আছেন ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক, জনতার দলের চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফজল হালিম রানা এবং সিনিয়র সাংবাদিক শাহিন চৌধুরী। দর্শক, অনুষ্ঠানের প্রশ্ন করতে অথবা মতামত জানতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছি মূল আলোচনার বিষয় পাকিস্তান ভারত যুদ্ধাবস্থা, পরিণতি কী। প্রথমেই আমি শুরু করতে চাই ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি তো আমার ভূমিকাতেই বলেছি যে কি চলছে দুই দেশের ভিতরে প্রতিদিনই গোলাগুলি হচ্ছে সীমান্তে, এর কীভাবে বিশ্লেষণ করবেন বিষয়টিকে আপনি? জি, আপনাকে ধন্যবাদ আরটিভির দর্শক শ্রোতা মণ্ডলীকে এবং আজকের সভা আলোচকবৃন্দ। এটা অবশ্যই অত্যন্ত উদ্বেগজনক একটা অবস্থা, কারণ ভারত পাকিস্তান সম্পর্ক দুটো আংটার মধ্যে ঝুলে থাকে। এই দুটো আংটাকে যদি আমি বলি যে কি, একটা হচ্ছে সিন্ধু পানি চুক্তি যেটা 1960 সালে হয়েছে, এবং সিমলা চুক্তি 1972 সালের 2রা জুলাই যেটা হয়েছে। তো যে কোনো পরিস্থিতি হোক না কেন, চিরবৈরিতার মধ্যেই এই দুটো চুক্তি গত 60-70 বছরে এই দুটা দেশের সম্পর্কের মধ্যে একটা সুবাতাস বইয়ে দিয়েছে। আমরা পেহেলগামের সেই ঘটনায় যখন 26 জনকে হত্যা করা হলো বা মারা গেল যে 26 জন, তারপরে সর্বপ্রথম দেখলাম যে ভারত ইন্দাস ওয়াটার ট্রিটি বা যেটা সিন্ধু পানি চুক্তি, এটাকে স্থগিত করলো। তো এটা হয়তো ঘোষণা, কিন্তু এটা যে ডিপ্লোম্যাটিক প্রসেস তা কিন্তু ফলো করা হয়নি। এবং এর সাথে যে বেশ 5-6টি যে পদক্ষেপ নিল সেটা আপনি আলোচনা করেছেন। যে প্রথম হলো যে স্থল বাণিজ্য হতো যে ওয়াগা এবং এর মধ্যে আটারির মধ্যে, সেটা বন্ধ করে দিল। তারপরে উভয়ের যে ডিপ্লোম্যাটিক মিশন আছে, এই মিশনগুলিতে সদস্য সংখ্যা 55 ছিল, এটা কমিয়ে 30-এর মধ্যে আনতে বলো। এবং সামরিক যারা ছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইন্ডিকেশন, সেটা হচ্ছে সামরিক যারা ডিএ বা এডিএ থাকেন তাদেরকে উভয় দেশ মানে ভারত প্রথম বহিষ্কার করলেন। এবং সার্ক ভিসায় যারা আসছিলেন তাদেরকে সময় বেঁধে দেওয়া হলো 48 ঘন্টা, এর মধ্যে দেশ ত্যাগ করতে হবে। এই বিষয়গুলি কিন্তু অপমানকর, কোনো সন্দেহ ছাড়া। তো পরবর্তীতে যদি ইন্দাস ওয়াটার চুক্তি যদি আপনারা খেয়াল করে থাকেন, এটা কিন্তু বিশ্বব্যাংক, ইউনাইটেড স্টেটস সহ যত ওয়ার্ল্ড পাওয়ার আছে সেই সময় তাদের মধ্যস্থতা হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক সহ। তো এরকম একটা চুক্তির মাধ্যমে এই চুক্তিটা যে কত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভঙ্গ হলে এটা পাকিস্তান যেমন বলেছে এটা যুদ্ধের কারণ, অ্যাক্ট অফ ওয়ার, আমরা যেটা মিলিটারি টার্মে বুঝি,
এটা কিন্তু যুদ্ধ ঘোষণার জন্য একটা বড় কারণ, কোনো সন্দেহ নেই। পরদিনই আপনার পাকিস্তান পাল্টা ঘোষণা হিসেবে সিমলা চুক্তি বাতিল করলো। অ্যান্ড সিমলা চুক্তির যে ক্লজগুলি আছে এটা কিন্তু কিছুই না, যে আন্তর্জাতিক বা জাতিসংঘের যে নিয়ম নীতি আছে সেইটা মেনে উভয় দেশ তাদের সম্পর্ক মেনটেন করে যাবে। সো এই দুইটা চুক্তি যখন আপনার বিঘ্নিত হলো, তখন বুঝতে হবে যে আমরা যেমন আংটার মধ্যে একটা কাপড় ঝুলিয়ে রাখি, এই দুইটা আংটায় যদি ভারত এবং পাকিস্তান ঝুলে থাকে, তাহলে এই আংটা দুইটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে কোনো সময় ফল হতে পারে। কিন্তু এখন যে যেটা খুবই বিস্ময়ের সাথে আমরা লক্ষ্য করছি যে এটা কিন্তু কোনো তদন্ত হয়নি। পাকিস্তান যথারীতি বলেছে যে আপনার এটার আন্তর্জাতিক তদন্ত বা ইউএন প্রব চেয়েছে, কিন্তু এরকম একটা ঘটনার প্রেক্ষিতে সুস্পষ্টভাবে প্রমাণ, দালিলিক প্রমাণ বা অন্যান্য বিষয়গুলি স্পষ্ট না হওয়ার ক্ষেত্রে পরে এরকম একটা ঘোষণা বা পাল্টা ঘোষণা, এটা উভয় দেশকে একদম যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে আসছে। কিন্তু একটা বিষয় অবশ্যই, যদি ভারত পাকিস্তান যুদ্ধ, এর আগে 4টা যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে, তার মধ্যে কিন্তু 3টাই হলো কাশ্মীর কেন্দ্রিক। এই কাশ্মীরের যে সমস্যা, এটা কিন্তু কিয়ামত পর্যন্ত সমাধান হবার নয়। আমরা ব্রিটিশদেরকে এর জন্য দায়ী করতেই পারি। আপনি কি মনে করছেন যে যুদ্ধের দ্বারপ্রান্তে, অর্থাৎ যুদ্ধের দ্বারপ্রান্তে, কিন্তু সক্ষমতা কার কেমন আছে সংক্ষেপে একদম 1 মিনিট? সক্ষমতার বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ নয়। সক্ষমতার বিষয় হচ্ছে আরেকটি বিষয় আপনাকে একটি ছোট্ট প্রসঙ্গ শেষ করতে চাই, যে আপনি জানেন যে পল কাপুর কিন্তু বর্তমান যে সাউথ এশিয়ার দায়িত্বে আছেন স্টেট সেক্রেটারি, এবং ওনার একটা বই আছে জিহাদ ইজ এ গ্র্যান্ড স্ট্র্যাটেজি, অর্থাৎ 71 সালে অর্থাৎ যুদ্ধে পরাজয়ের পরে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তার রিসার্চ, আমেরিকানদের রিসার্চে তারা সবসময় সন্ত্রাসকে, মিলিটেন্সিকে ব্যবহার করে থাকে। এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধগুলি হয়েছে, 48 প্রথম যুদ্ধ, তারপর 65, তারপর 71 বাংলাদেশ কেন্দ্রিক, তারপরে কিন্তু কার্গিল ওয়ার হয়েছে। যখন আপনার যখন পাকিস্তান যখন নিউক্লিয়ার শক্তি অর্জন করলো, তখন কিন্তু কনভেনশনাল যুদ্ধ থেকে উভয় দেশে সরে আসছে। কার শক্তি বেশি এটা কিন্তু বড় কথা, কিন্তু দুইটা দেশে পারমাণবিক শক্তিধর দেশ না। কিন্তু পল কাপুর তো বলছেন যে তারা এটিকে ব্যবহার করছে, অর্থাৎ রিসার্চের। সেটাই আসছি। পাকিস্তান যেটা স্ট্র্যাটেজি অবলম্বন করেছে, সরাসরি যুদ্ধে না গিয়ে প্রক্সি ওয়ার, রাইট। প্রক্সি ওয়ারটা এমন একটা যুদ্ধ যেখানে সরাসরি কনভেনশনাল যুদ্ধ হবে না। আক্তার হামিদ রানা, এক্স্যাক্টলি। তো সেখানে আপনার এখনো তো মানে ভারত এখনো দাবি করছে যে এখানে লস্করে তো এবার সরাসরি সংশ্লিষ্ট। ধন্যবাদ আবার আসবো, এটা একটা প্রক্সি ওয়ার যে একটা। ধন্যবাদ আবারও আসবো আপনার কাছে। এই পর্যায়ে আমি যাচ্ছি অধ্যাপক ফজলুল হালিম রানা, আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? আমার কাছে মনে হয়েছে আপনার ওই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে যদি আপনি খুব আপনার যে হাইপোথিসিস সেটাই যদি বিশ্বাস করেন, তাহলে আমাদের এই উপমহাদেশকে কেন্দ্র করে, অর্থাৎ দেশ ভাগের আগে 1947-এ, আমি এই প্রসঙ্গটা তুলছি এজন্য যে আপনি প্রশ্ন করেছিলেন যে আসলে পরিণতি কী হতে পারে, সেজন্য আসছি। তো পরিণতি আমাদের এই উপমহাদেশের মানুষদেরকে নিয়ে, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল 1941 থেকে 45, এবং পরে উনি আবারও ব্রিটিশ প্রাইম মিনিস্টার হয়েছিলেন, এবং সেটা হচ্ছে 1950 থেকে 55। তো উনি দেশভাগের আগে, যেহেতু উনি প্রাইম মিনিস্টার ছিলেন, ওনার ওই সময় যখন এই উপমহাদেশে আন্দোলন হচ্ছিল, অর্থাৎ স্বাধিকার আন্দোলন কিংবা ভারতবর্ষ ব্রিটিশ বেনিয়াদের থেকে বের হয়ে যাওয়ার জন্য যে আন্দোলন, তখন কিন্তু উনি ভারতবর্ষ এবং পাকিস্তান ইনক্লুডিং জাতিরাষ্ট্র হিসাবে পাকিস্তান এবং ভারত দুই পক্ষকে নিয়েই তার একটা প্রেডিকশন ছিল, একটা হাইপোথিসিস ছিল, কিংবা একটা প্রফেসি ছিল। সেইটা আমি মনে করিয়ে দিতে চাই। কারণ হচ্ছে এত বছর পরে আপনার উইনস্টন চার্চিলের সেই যে বক্তব্য, সেটা অক্ষরে অক্ষরে সত্য। কীরকম? উনি বলেছিলেন যে ভারতের স্বাধীনতার মানে হলো একদল ক্ষুদ্র মনোবৃত্তির নেতার হাতে বিশাল একটি জনগোষ্ঠীকে ছেড়ে দেয়া, যারা মূলত নোংরা, চক্রান্ত, ঘৃণা এবং জাতিবিদ্বেষ ছাড়া যাদের ভিতরে আর কিছু নেই। দ্বিতীয়ত, উনি পাকিস্তান সম্পর্কে বলছিলেন যে পাকিস্তান রাষ্ট্র হচ্ছে একটি অস্থায়ী কল্পনা, এবং যার সমাপ্তি কিংবা পরিশেষ হচ্ছে নৈরাজ্য এবং সামরিক শাসন, এবং যেটাকে বলা যায় যে একনায়কতন্ত্রের মধ্য দিয়েই শেষ হবে। তো উনি যখন এই কথা বলছে, তখন কিন্তু পলিটিশিয়ানরা অনেকেই এটাকে ক্রিটিক করেছে, কারণ চিন্তা করছে যেহেতু উনি রাজনীতিক, উনি যেহেতু প্রাইম মিনিস্টার, উনি তো বলতেই পারে, কারণ এখন ভারত স্বাধীন হয়ে যাচ্ছে, এটা উনি ভালোভাবে নিচ্ছেন না। তো ওনার এই কথাকে সমর্থন করেছিলেন তৎকালীন এক স্কলার, পরে নোবেল লরিয়েট বিএস নাইপল, এবং ভারতীয় বংশোদ্ভূত তিনি বলেছিলেন যে ভারত মূলত আসলে একটি আহত সভ্যতা,
এবং পাকিস্তান হচ্ছে একটি ভ্রষ্ট ইতিহাস, এবং এই দুই দেশেরই আত্মবিশ্বাস নেই এবং উভয়ই হচ্ছে নিজেদের ক্ষত করেই বেড়ে উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুই ভদ্রলোকের যে বক্তব্য, সেই জায়গা থেকে তো ভারতীয় উপমহাদেশ বের হতে পারে নাই, পাকিস্তানও পারে নাই, ইন্ডিয়াও পারে নাই। কারণ এই ঘটনার পরে আপনি যে প্রসঙ্গে আমরা আলোচনা করছি, সেই আপনার ট্যুরিস্ট অ্যাটাকের পরে কিন্তু এই প্রসঙ্গ আসছে যে ইজ ইট এ কনস্পিরেসি। আবার আপনি যেমনটা বললেন যে যদি আমরা ভারতের দিকে তাকাই, তারা কিন্তু বলছে লস্করে তৈবা থেকে শুরু করে আরও ইভেন কনভেনশনাল বা ট্রেডিশনাল যে জায়গাটা, অর্থাৎ এখন পর্যন্ত যে 4টা যুদ্ধ সংঘটিত হয়েছে ভারত পাকিস্তান, তার মধ্যে আপনি দেখা যায় যে একটা যুদ্ধ ছাড়া বাকি 3টি যুদ্ধতেই শুরুটা কিন্তু পাকিস্তান করেছে, এবং বাংলাদেশে যেটা আমরা বাদ দেই অর্থাৎ 1971 সেটাও তারাই শুরু করেছে। কাজেই 4টাই তারা শুরু করেছে। এবং কিভাবে শুরু করেছে আপনি চিন্তা করে দেখেন, যখন 1947-এ দেশ ভাগ হয় তখন ব্রিটেন যেটা করলো যে রাজা হরি সিংহে তাকে হচ্ছে দায়িত্ব দেওয়া হলো যে আপনি ইন্ডিপেন্ডেন্ট থাকবেন, অথবা আপনি চাইলে যে কোনো ভারতের সাথে কিংবা পাকিস্তানের সাথে আপনি নিজেকে অকুপাই করতে পারবেন। তো তিনি কিন্তু স্বাধীনতার পদই বেছে নিলেন এবং তিনি সেভাবেই থাকতেছিলেন। কিন্তু তৎকালীন সময়ে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ তিনি দাবি করলেন যে কাশ্মীর এই ইটসেলফ ইজ এ পার্ট অফ পাকিস্তান, বিকজ কাশ্মীরের যে স্পেলিং সেখানে পাকিস্তানের কে রয়েছে, এটা কোনো লজিক আপনি বলেন। এবং এ কারণে তিনি পশতুনদেরকে এখানে আর্ম তাদেরকে হচ্ছে এই ইসে প্রেরণ করলেন, অর্থাৎ এখানে পাঠানোর পরে তারপরে কিন্তু যুদ্ধ শুরু হলো। এবং সেই যুদ্ধে আমি জানি না যে প্রথম যে যুদ্ধটা হয়, অর্থাৎ তৎকালীন সময়ে যে তাদের যে ছিল শ্রীনগর এয়ারপোর্টে, তো সেই এয়ারপোর্টে কিন্তু পরে দেখা যায় যে তারা ওই যুদ্ধে কিন্তু হেরেছিল, অর্থাৎ পাকিস্তান কিন্তু হেরে যায়। এটা কিন্তু সিগনিফিক্যান্ট পয়েন্ট এবং জাতিসংঘ এটাকে নেগোশিয়েট করে। এরপরে আপনি যদি আসেন 1965-এও কিন্তু একই ঘটনা, আসাল উত্তর ট্যাঙ্ক অ্যাটাক যেটা, সেখানেও কিন্তু প্রথমে তারাই শুরু করে। এবং ভারত কিন্তু তখন একটা মাত্র একজন হাবিলদারকে দিয়ে, হাবিলদার আব্দুল হামিদ, তাকে দিয়ে এই অপারেশন পরিচালনা করে এবং মাত্র 400 ফোর্স দিয়ে। এবং এটাও কথিত আছে যে বিমান থেকে নামার সময় তারা বুট পরারও সুযোগ পায় না, অর্থাৎ 400 সোলজার উইদাউট বুট এই মানে রণাঙ্গনে তারা যুদ্ধ করেছে এবং ওই যুদ্ধে ওই হাবিলদারের নেতৃত্বে জয়ী হয়েছে এবং তাকে সর্বোচ্চ পদক দেওয়া হয়েছে ভারতের। এগুলো বিষয় জিতেছে ভারত। এখন কথা হচ্ছে যে এই জেতাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়, ধরুন এই যে অ্যাটাক হয়েছে, এখন অনেকেই প্রশ্ন করেন আমাদেরকে যে আসলে এই যুদ্ধ হলে যুদ্ধে কারা জিতবে কারা হারবে। এখানে যুদ্ধ যখন সংগঠিত হয় পৃথিবীর কোনো প্রান্তে, এখানে তো আসলে কোনো রাষ্ট্র জিতে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে হারে তো সকল মানুষ, অর্থাৎ এখানে পাকিস্তানের জনগণও হারবে, ভারতের কিংবা ওই কাশ্মীরের অধ্যুষিত জনগণও হারবে। এবং এরা এতটাই ফেরোসাস যে ধরেন আপনার মনে থাকার কথা যে পেপসির, বহুজাতিক কোম্পানি পেপসির একটি ট্যাগলাইন আছে, দিল মাঙ্গে মোর, অর্থাৎ আরও চাই। এটা শাহরুখ খানকে দিয়ে বিজ্ঞাপন দেওয়ানো হয়। এটা কিন্তু 1999-এ কার্গিল ওয়ারের পরে, অর্থাৎ কার্গিল ওয়ারের সময় টাইগার হিলে অপারেশনটা সাকসেস করেছিল ক্যাপ্টেন বিক্রম বাত্রা। সেই বিক্রম বাত্রা টাইগার হিল দখল করার পরে তখন আর দখল করার কিছু ছিল না, যে পাকিস্তানিদেরকে আর মানে হটাবে কোথা থেকে। তখন সে আনন্দে বলেছিল দিল মাঙ্গে মোর, মানে আমি আরো চাই। তো এইটা হচ্ছে গিয়ে একটা রাষ্ট্র পরে কিন্তু তার একটা বহুজাতিক কোম্পানি এবং তার অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এটাকে হচ্ছে গিয়ে আপনার একটা ট্যাগলাইন, একটা বিজ্ঞাপন নিয়ে আসে এবং এই বিজ্ঞাপন কিন্তু এখনো চলছে। শুধু তাই নয়, 1971-এর একটি ছোট্ট যোগ বলি আমি, ইনফ্যাক্ট এটা অ্যাডমিটেড ফ্যাক্ট, অর্থাৎ জেনারেল নিয়াজি যখন অরোরার কাছে আত্মসমর্পণ করে সেই সময়ে নিয়াজি সাহেব স্মোকিংয়ের অভ্যাস ছিল, তো তিনি সিগারেট ধরাতে চেয়েছিলেন। তো তখন অসাবধানতা বশত কিংবা তার কাছে লাইটার ছিল না ন্যাচারালি কোনো কারণে, তো তিনি লাইটার খুঁজছিলেন। তো এক ইন্ডিয়ান এক সোলজার সে লাইটার তার সামনে আগিয়ে দিলেন এবং বললেন যে আজকে শুধু সিগারেটই নয়, আপনাদের কেরিয়ারেও আগুন দিয়ে দিলাম। তো এই রকমের রিভেন্সিভ যদি একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সার্বক্ষণিক লিপ্ত থাকে, এটা কিন্তু এখানে কোনো পক্ষের বিষয় না, এটা পাকিস্তানেরও পক্ষের বিষয় না অথবা এটা ইন্ডিয়ারও পক্ষের বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনার একটা স্টেট পলিসি, স্টেটের যখন হচ্ছে যুদ্ধাদেহী মন থাকবে তখন সাধারণ মানুষ আসলে কি করবে। এখন আপনার যে প্রশ্ন যে যুদ্ধে তাহলে কি হতে পারে, এখন এই যুদ্ধের পরিণতি আমার কাছে যেটা মনে হয়, যদি সংক্ষেপে বলবেন আবার আসবো, আমার কাছে যেটা মনে হয় যে
আপনি মোটা দাগে বলতে গেলে যেহেতু পাকিস্তানের আপনার পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু এক ধরনের এক্সট্রিম অবস্থানে রয়েছে এবং আমি মনে করি তাদের এর বাইরে কোনো অপশনও নাই। যেহেতু তারা বলেছে যে এবারে হচ্ছে গিয়ে তারা নিউক্লিয়ার উইপন কিংবা ওয়ারহেড তারা ইউজ করবে এবং খুব স্বাভাবিক। একথা তো ভ্লাদিমির পুতিনও বলেছিল। আজকে পাকিস্তান বললে আপনি এটাকে ক্রিটিক করবেন, তাহলে পুতিনের সবাই কেন করেন নাই? কারণ পুতিনও তো বলেছিল যে পৃথিবীতে সোভিয়েত ইউনিয়ন বিলং করবে না, সে পৃথিবী থাকার দরকার নেই। তো পাকিস্তান তো সে কথা বলতেই পারে। আপনি কোনভাবে দেখবেন? এখন কথা হচ্ছে যে এর মানে সার্বিকভাবে এই যুদ্ধ সংগঠিত হলে আপনি, আমি কিংবা সাউথ এশিয়ার কোনো রাষ্ট্রই ভালো থাকবে না, কোনো মানুষই ভালো থাকবে না। এবং ভালো থাকার আপনার অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, সামাজিক নিরাপত্তা, জনগণ কোনোভাবেই ভালো থাকবে না, অস্থির হয়ে যাবে। ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। আমি এই পর্যায়ে যাচ্ছি শাহিন চৌধুরী, আপনি কিভাবে দেখছেন বিষয় করে যেটি ফজল হালিম রানা বলবার চেষ্টা করলেন যে আসলে জনগণই ক্ষতিগ্রস্ত হবে একটি দিকে, অন্যদিকে এই যে সাবকন্ট্রির একটা অস্থিরতা সবসময় বিরাজ করছে, দুই দেশের জনগণ রাষ্ট্রের ভিতরে একটা ভিন্ন ধরনের অবস্থা বিরাজ করছে এবং বিশেষ করে পাকিস্তান নিউক্লিয়ার উইপেনের কথা বলেছে এবং পাকিস্তানের অর্থনীতি আপনি জানেন যে 2.50-র নিচে তাদের ন্যাশনাল জিডিপি। অন্যদিকে বালুচিস্তানে একটা বড় সংকট চলছে তাদের ভিতরে, সেখানে ইনসার্জেন্সি আছে, অন্যদিকে সেখানে সন্ত্রাস আছে, ইসলামিক মিলিটেন্সি আছে পাকিস্তান অভ্যন্তর রাষ্ট্রের, যার ফলে নাজুক একটি পরিস্থিতি অবস্থা আছে। এই অবস্থা আপনি বিষয়টি কীভাবে দেখবেন যে এই যুদ্ধাঙ্গী অবস্থাটাই আপনি কি? আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে আরটিভির দর্শকদের ধন্যবাদ এবং আমাদের দুই সহ আলোচককে ধন্যবাদ। ওনারা আসলে অনেক হাইপোথেটিক্যাল কথা বলেছেন। আমি আসলে একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই আপনার প্রশ্নে যাওয়ার আগে। সেটা হলো, হামলাটা হলো 22 তারিখে। কাশ্মীর কিন্তু ভারতের সবচেয়ে মানে সেনা, ওখানে প্রায় 3.5 লাখ সেনাবাহিনী রয়েছে এবং সুরক্ষিত এলাকা, ভারতের সবচেয়ে সুরক্ষিত এলাকা হলো কাশ্মীর। যখন পেহেলগামে হামলাটা হলো, সেই হামলার 1.5 ঘন্টা পরে ওখানে সেনাবাহিনী এবং পুলিশের লোকজন পৌঁছেছে। এটি কিন্তু একটি রহস্যজনক ব্যাপার এবং হামলার সাথে সাথে ইন্ডিয়ান গভর্নমেন্ট বলে দিয়েছে যে এটা পাকিস্তান করেছে, কোনো তদন্ত হয়নি। এবং আপনি হয়তো নিউজ দেখেছেন যে ওইখানে হামলার পরে কোনো সংবাদকর্মীকে যেতে দেওয়া হয়নি, সিল করে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এই হামলাটা নিয়ে কিন্তু রহস্য থেকেই গেল। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে 6 জন হামলা করেছে, তার ভিতরে একজন পাকিস্তানের নাগরিক আর বাকি ইন্ডিয়ান নাগরিক ইত্যাদি ইত্যাদি, এবং তারা একটি জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। এটা হলো বলা হলো। এবং এই ইস্যুতে সেখানে এখন বেশ কিছু বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এই দৃশ্য কিন্তু আমরা দেখছি। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে এটা করবে কেন ভারত? এটা কী জন্য করবে? আমি আসি, আগামী 8 মাসের মধ্যে ভারতের প্রায় 6টি রাজ্যে নির্বাচন আছে। 2 মাসের মধ্যেই গুজরাটে নির্বাচন আছে, আপনি জানেন বোধহয়, নিশ্চয়ই ওনারাও জানেন। এবং মোদি যে পার্টিতে বিলং করে, ভারতীয় জনতা পার্টি, এটি একটি হিন্দুত্ববাদী রাজনৈতিক সংগঠন এবং তার পুঁজিটা কি? পুঁজিটা হলো হিন্দুইজমকে কাজে লাগানো। এবং আগামী নির্বাচনগুলো, এই অঙ্গরাজ্যগুলোর নির্বাচনে জেতা, এটা যে একটি, আমি বলছি না উদ্দেশ্য নয়, সেটা কিন্তু বলা যাবে না। কারণ আপনি এও জানেন যে বিগত এর আগের 2বার যে মোদি যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার এসেছিল, এবারে কিন্তু তার অবস্থা তা নয়। আপনি জানেন যে তিনি এই মুহূর্তে যদি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়, তাহলে মোদি সরকার কিন্তু টিকে না। সুতরাং মোদি কিন্তু জোরাতালি অবস্থায় আছে। এবং শুধু তাই নয়, মোদি এখন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তার কি অবস্থা, বাংলাদেশের সঙ্গে কি অবস্থা। বাংলাদেশে একটি ফ্যাসিস্ট গণ আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে গেছে এবং তাকে তিনি আশ্রয় দিয়েছেন, তাকে কথা বলার সুযোগ দিচ্ছেন, বক্তৃতা দেওয়ার সুযোগ দিচ্ছেন। এটি কি গ্রহণযোগ্য? আমার তো মনে হয় যে এটা মোটেই গ্রহণযোগ্য নয়। আচ্ছা, তাহলে অন্যান্য দেশ প্রতিবেশীগুলোর সাথে তার কি অবস্থা? আপনার এই শ্রীলঙ্কা, মালদ্বীপস, নেপাল, কারোর সঙ্গে কিন্তু তার এখন কোনো রিলেশন নেই।
এখন তার নিজ দেশে সার্ভাইভ করার জন্যে আমার মনে হয় যে এই ঘটনাটা ঘটানো হতে পারে, এটা একটা তদন্তের দাবি রাখে। পাকিস্তান কিন্তু বারবার বলছে তারা জাতিসংঘের তদন্ত চাচ্ছে, আন্তর্জাতিক তদন্ত চাচ্ছে। ভারত কিন্তু সেদিকে যাচ্ছে না। ভারত একতরফা যুদ্ধ খেলা শুরু করেছে। এবং আমি এও বলছি, আপনারা যে আতঙ্কের কথা বলছেন, এটা বড় ধরনের কোনো যুদ্ধ হবে না। আমি বলে দিচ্ছি, ওই যে বর্ডারে দুই পক্ষের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি, এর ভেতরেই সীমাবদ্ধ থাকবে। কারণ ভারত জানে এই যুদ্ধটা করতে হলে এইবার পাকিস্তান, আপনি অর্থনীতির অবস্থার কথা বলেছেন, অন্যান্য কথা বলেছেন, কিন্তু এইবার যুদ্ধটা করতে হলে আজকেও কিন্তু নিউজ আছে যে চীন থেকে একটা কিছুক্ষণ আগেও আমি দেখেছি একটা মারাত্মক ক্ষেপণাস্ত্র সেখানে পাঠিয়েছে পাকিস্তানকে। এই যুদ্ধ ভারতকে এখন করতে হলে শুধু পাকিস্তান নয়, চীনের সঙ্গেও করতে হবে। কারণ আপনি এও জানেন যে লাদাখ সীমান্তে চীন কি যুদ্ধে জড়াবে না সরাসরি, কিন্তু সহযোগিতা করবে। আপনি দেখছেন যে আমি যদি রাশিয়া পৃথিবীর সুপার পাওয়ার, রাশিয়া কেন যুদ্ধে জিততে পারছে না ইউক্রেনের সঙ্গে? ওখানে কি ন্যাটো যুদ্ধ করছে? সরাসরি করছে না, কিন্তু তারা সমস্ত অস্ত্র দিয়ে সাহায্য করছে। তো চীন তো এখানে জড়াবে না সেটা বলা যাচ্ছে না। লাদাখে কি অবস্থা? লাদাখে প্রায় 60 কিলোমিটার জায়গা ভারতের দখল করে রেখে দিয়েছে চায়না। সুতরাং এই বিষয়টা মোদি যে জিনিসটা করছেন বা ভারতের সরকার যেটা করেছে, বিজেপি যেটা করছে, অনেকে বলবার চেষ্টা করছে একই ব্যাপারে তালেবান সরকারের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্কটা, উত্তর প্রদেশে যে ইনসার্জেন্সি আছে, অভ্যন্তরীণ সংকট আছে, বালুচিস্তানের যে ক্রাইসিসগুলো আছে, তাহলে সংকট তো সকলেই, হ্যাঁ সংকট তো সকলেই আছে, সকলের ভিতরেই তো সংকট, সকলের ভিতরেই আছে, সকলের ভিতরেই আছে। আর থাকলেও মানে সরকার হিসাবে শাহবাজ শরীফের সরকার কিন্তু অন্য কোনো দলের সমর্থন নিয়ে আসেনি। তারা অ্যাবসলিউট ইয়েতে আছে, মানে একক সংখ্যাগরিষ্ঠ ডিপ স্টেটের পার্টি হিসেবে আসছে, অনেকে মনে বলবার চেষ্টা করেন। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু মোদির অবস্থা কিন্তু অতটা ভালো নয়। সেটা আমি মনে করি যে পাকিস্তান যে দাবিটা করেছে সেই তদন্তটা হওয়া উচিত। তদন্ত হলেই বেরিয়ে আসবে। যদি পাকিস্তান দায়ী থাকে তখন কিন্তু ভারত যদি পাকিস্তানের উপর হামলা করে সেই হামলাটা হবে জাস্টিফাইড। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অনেকে বলবার চেষ্টা করছেন যে হয়তো প্রমাণ অপেক্ষার জন্য হয়তো হামলাটা প্রলং করার চেষ্টা করছে। ধন্যবাদ আবারও আসবো আপনার কাছে। এই পর্যায়ে আমি আবারও যাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, অবসরপ্রাপ্ত। আপনি কীভাবে বিষয়টিকে দেখছেন? এই যে দুটো দেশের ভিতরে সংকট আছে, একজনের তিনি বলে যে নির্বাচন সামনে এই কেন্দ্র করে হতে পারে, অন্যদিকে পাকিস্তানও আভ্যন্তরীণ সংকটে সম্পূর্ণভাবে জর্জরিত। আপনি তো জানেন, অ্যানালিস্ট হিসেবে সব কিছু মিলে আসলে কী দাঁড়াচ্ছে? আচ্ছা, আমরা ষড়যন্ত্র তথ্যতে অনেক কিছুই বলতে পারি। উনি শাহিন ভাই যেটা বলেছেন যে নির্বাচন কেন্দ্রিক একটা ব্যাপার, এটাকে উড়িয়ে দেওয়া যাবে না। এক্ষেত্রে মডেলটা মোদি যেটা ফলো করছেন সেটা হচ্ছে নেতানিয়াহুর মডেল। যেমন নেতানিয়াহু, তার কিন্তু জনপ্রিয়তা ছিল, তারপরে গাজাতে যে যুদ্ধটা এতদিন ধরে করলো একদম বিশ্ব মতামতকে উপেক্ষা করে, তার একটাই কারণ, সামনে নির্বাচন। এখন উনি ওটা বলেছেন আঞ্চলিক নির্বাচনের কথা, আমি জাতীয় নির্বাচনকে ইঙ্গিত করে বলছি। যদি মোদি এটা প্রমাণ করতে পারেন যে বিজেপি একমাত্র রাজনৈতিক দল যেটা ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারে, সেখানে কিন্তু এইটাই তার ট্রাম্প কার্ড। আশার বিষয় হচ্ছে যেটা, যদিও যুদ্ধের দ্বারপ্রান্তে যুদ্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু 10% আমি দেখছি না। তার একটাই মাত্র কারণ, উভয় দেশ হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশ। এখন যখনই ভারত মানে সিন্ধু পানি চুক্তি বাতিল করেছে, তখন পাকিস্তানের কিন্তু একেবারেই মানে গলা চিপে ধরার মতো অবস্থা। কেননা সিন্ধু নদী এবং এর যে ট্রিবিউটারিজগুলো আছে, তার উপরে পাকিস্তানের 240 মিলিয়ন লোকের জীবন জীবিকা নির্বাহ করে, এবং ভারতের বা পাকিস্তানের পানি নিরাপত্তার 2/3 আসে এই সিন্ধু নদী এবং তার ইয়ার থেকে। এটা সহজ কোনো বিষয় না, একদম মানে জাহান্নামে পরিণত হবে। সুতরাং পাকিস্তানের দিক থেকে এটা একেবারে যে কত ভয়ঙ্কর একটা অবস্থা, সেই কারণেই কিন্তু পাকিস্তান এরকম একটা হুঙ্কার দিয়ে রেখেছে। তো সুতরাং এটা থিওরি অফ কনফারেন্সে আমরা একেবারে উড়িয়ে দেবো না, দ্যাটস ট্রু।
আর যুদ্ধ যে হবে তাও আমি বলছি না। এখন দেখেন সমস্যাটা কি, কাশ্মীরের যে সমস্যাটা, এই সমস্যা এমন একটা সমস্যা যেটা কিন্তু সমাধান হওয়ার কোনো সুযোগ নেই। 1947 সালের 3 জুন হাউস অফ কমন্সের সিদ্ধান্ত হলো যে ব্রিটিশরা চলে যাবে এবং এটাকে ভাগ করে দিয়ে যাবে। আমরা একটা কথা বলি না যে ডিভাইড অ্যান্ড রুল, আসলে থিওরিটা ভুল। বাস্তবে আমরা দেখতে পাচ্ছি ইউনাইট অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড কুইট। ওরা যতদিন ব্রিটিশরা উপমহাদেশে বিশেষ করে, নট দ্যাট উপমহাদেশ শুধু না, ওয়ার্ল্ডের সব জায়গায় যতদিন ব্রিটিশরা শাসন করেছে তখন কিন্তু ইউনাইট করে গেছে। বঙ্গভঙ্গ হয়েছে 1905-এ, ঠিকই, আবার বঙ্গবন্ধু রদ করেছে 1911-তে, তাই না? কিন্তু দেখেন 3 জুনে সিদ্ধান্ত নিল ভাগ করবে, কারণ তারা চলে যাওয়ার সময় হচ্ছে। এই সময় যে কাশ্মীর প্রসঙ্গটা আসলো, মানে উনি বলেছেন এক্স্যাক্টলি, সে প্রিন্সলি স্টেটগুলো হরি সিংকে বললো তো তোমার ইচ্ছা, তুমি যেদিকে যেতে পারো। যেহেতু জনগণের মেজরিটি ছিল মুসলমান, এটা ধারণা করেছিল তারা ওই দিকে যাবে, কিন্তু হরি সিং যেহেতু ইন্ডিয়ার দিকে চলে আসলো তখন সমস্যা হলো। সো 48-এর যুদ্ধ হলো, তখন কিন্তু লাইন অফ কন্ট্রোল এস্টাবলিশ করা হলো। কাশ্মীর কিন্তু কোনোভাবে, কাশ্মীর পাকিস্তানের অংশ, অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করছিল। এবং এখানে যে পাঞ্জাবের পরে যে আফগান সীমান্তে পশতু আছে ওদেরকে দিয়ে, এবং বেলুচিস্তান সহ তান, এটা জানেন আপনি। এই সময় কাশ্মীর যে বিভক্ত হলো, এর প্রথম জাতিসংঘের কিন্তু প্রথম মিশন, শান্তিরক্ষা মিশন হয় কিন্তু কাশ্মীরে। এবং পৃথিবীর সবচেয়ে হাই অল্টিটিউডের যুদ্ধ কিন্তু হচ্ছে সিয়াচেনে, ডেঞ্জারাস 22,000 স্কোয়ার ফিট, 22,000 স্কোয়ার ফিট। এখানে আমি ভারতের সর্বোচ্চ সামরিক একটা প্রশিক্ষণ নিয়েছি। আমি এখানে ওয়ার প্ল্যানও জানি, কিন্তু নৈতিক কারণে আমি এটা বলবো না, আমার বলা ঠিক না। এটুকু জানি পাকিস্তানের যে প্ল্যান আছে, যেটা পাবলিকলি আসছে, প্রিজনার্স অফ জিওগ্রাফি, টিম মার্শালের একটা বই আছে। পাকিস্তান মানে ভারতের যে প্ল্যানটা ভারতে পাকিস্তানে হতে পারে, সেটা হচ্ছে প্রথমে পাঞ্জাব ফ্রন্টে আক্রমণ করা এবং এদিকে হচ্ছে আফগান ফ্রন্টে আক্রমণ করা। তো এখানে পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ রাখার জন্য 4টা ইউনিক জিনিস আছে। প্রথম হচ্ছে রিলিজিয়ান, ধর্ম, মুসলমান, সবাই মুসলমান, এক বাক্যে এক হয়। দ্বিতীয় হলো ক্রিকেট, খুব ইন্টারেস্টিং। তৃতীয় হলো তাদের আর্মি। আর যাই করেন, এখন স্বাধীনতার পর থেকে দেখেন আর্মির ব্যাপারে পাকিস্তানিরা কিন্তু সাধারণত ঐক্যবদ্ধ, ভুল হোক। যদিও পল কাপুর বলার চেষ্টা করেছে, আর সবচেয়ে ইন্টারেস্টিং সামরিক বাহিনীর যে অর্থাৎ সেটা মিলিটেন্সির কারণে, অর্থাৎ পাঞ্জাবি ছাড়া অন্যদের ভিতরে কিন্তু এই বিষয়টি ঢুকে গেছে, অর্থাৎ মিলিটেন্সি ঢুকে যাওয়ার ফলে কিন্তু সেখানে ফ্র্যাগমেন্টেশন আছে পাকিস্তান। হ্যাঁ, তা আছে, আমি বিশ্বাস করি, কিন্তু ইউনাইটেড অবস্থা নেই। মানে চতুর্থ পয়েন্টটা ইউনিটির খুবই চমৎকার, ভারত বিরোধিতা। এই কারণে তারা এক হয়। আবার এখানে উভয় দেশের জন্য আফগানিস্তান ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্রন্ট। চায়নার সাথে যে প্রসঙ্গটা আসলো, চায়নার সাথে পাকিস্তানের যে সম্পর্ক, এটা কিন্তু কোনো অবস্থাতে চায়না, বিকজ চায়না তাদের হাইয়েস্ট যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে 6টা করিডোর আছে, একমাত্র পাকিস্তান চায়না করিডোরটা তারা এস্টাবলিশ করেছে। এখানে $45 বিলিয়ন তারা ইনভেস্ট করেছে। কোনো অবস্থাতে এটাকে চায়না হাতছাড়া করবে না। এবং চায়নার একমাত্র ভারত মহাসাগরে ঢোকার রাস্তা হচ্ছে এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এই রাস্তা। সুতরাং চায়না যে কোনোভাবে পাকিস্তানের পক্ষে দাঁড়াবে। এখন কথা হচ্ছে কি, ভারত আসলে ত্রিশঙ্কু অবস্থাতে আছে। একমাত্র বন্ধুদের বাংলাদেশ, তার সাথে ভারতের এখন খারাপ সম্পর্ক। যাচ্ছি অধ্যাপক ফজলুল হালিম রানা, আপনাকে যে আপনি কীভাবে মূল্যায়নটা করেন? বিশেষ করে এখানে আরেকটি জিনিস আমি সংযুক্ত করছি, আমাদের ভূমিকাতে আছে, সেটা হচ্ছে মানবিক করিডোরের কথা বলা হয়েছে। একদিকে ভারত পাকিস্তান উত্তেজনা, অন্যদিকে টোটাল সাবকন্টিনেন্টে একটা উত্তেজনা অবস্থা বিরাজ করছে। সাউথ এশিয়ার একটি অর্থাৎ ভূ রাজনৈতিক পরিবর্তনের আশঙ্কা অনেকে করছেন, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশে একটা মানবিক করিডোর নিয়েও কিন্তু নানা রকম কথা উঠছে। এই বিষয়গুলো যদি আপনি আমার প্রথমে আমি তাহলে মানে ভারত পাকিস্তান যুদ্ধের পার্টটা শেষ করে নেই, তারপরে মানবিক করিডোরে আসছি, মিয়ানমারের যেটা আর কি। তো ভারত পাকিস্তান ওয়ারের আমি একটু ডিফার করি আমার সিনিয়র আলোচক যারা আছেন, যে একদমই ওয়ার হবে না সেটা আমার কাছে মনে হয় না। ধরুন এখানে আমরা বলতে পারি যে কনভেনশনাল কিংবা ট্র্যাডিশনাল যে ওয়ার, সেটা হয়তো হবে না, কিন্তু আপনি লিমিটেড ভার্সন হলেও এখানে করতে হবে। কেন করতে হবে সেটা আমি বলি। যেমনটা হচ্ছে গিয়ে শাহিন ভাই বলছিলেন ওনার কথায়, যে যদি ইন্ডিয়ার বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন, সেই প্রধানমন্ত্রী কিংবা তার যে রাজনৈতিক দল, তাদেরকে যদি এটা ইভেন আপনারা যদি কনস্পিরেসি থিওরির কথা বলেন, বা এটা যদি আর্টিফিশিয়াল হয়ে থাকে, মেকি হয়ে থাকে, তাহলেও তো তাকে প্রুভ করতে হবে তার সেই হিরোইজম হচ্ছে জনগণের কাছে, অর্থাৎ ভারতবর্ষের যারা এখন নাগরিক রয়েছেন তারা কিন্তু চাচ্ছে যে এটা মানে একটা অদ্ভুত ব্যাপার। আমি দেখলাম বিভিন্ন গণমাধ্যম যেটা বলছে যে তারা কিন্তু চাচ্ছে যে ইন্ডিয়া
পাকিস্তানকে অ্যাটাক করুক, ঠিক তেমনি পাকিস্তানের যারা জনগণ। আমি ছোট সংযুক্ত করতে চাই, তাহলে এই কারণেই কি আপনি লেফটেন্যান্ট জেনারেল যেটা প্রতীক শর্মা নর্থের কমান্ডার হয়েছেন এবং উনি ইনফ্যান্ট্রি এবং অনেক অপারেশনে অংশ নিয়েছেন এবং তাকে আজকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে, তার অংশ কিনা? অবশ্যই অংশ। এবং আপনি এলওসিতে দেখেন লাইন অফ কন্ট্রোল যেটা, সেখানে প্রতি রাতে গোলাগুলি হচ্ছে। আপনি ওয়ার বলতে কি বুঝেন? ওয়ার বলতে কি শুধু নিউক্লিয়ার ওয়ারহেড ইউজ করা? ওয়ার মানে তো সেটা নয়। ওয়ার মানে আপনি বিভিন্ন রকমের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে আপনি, এটাও কিন্তু কাইন্ড অফ ওয়ার যেটা চলছে এখন এই মুহূর্তে। কাজেই আমার কাছে মনে হয়েছে যে এখানে একটা, দেখুন এমনিতেই এটা একটা ফ্রোজেন কনফ্লিক্ট, কাশ্মীর ইস্যু, এবং এটা কিছুদিন পরই দেখা যায় যে মাথাচাড়া দিয়ে ওঠে, কিংবা অনেক সময় এটা পলিটিক্যাল সায়েন্স আমরা বলি মিস্ট ওভার দ্য মাউন্টেন। অর্থাৎ এইখানের এই যে পুরো কাশ্মীর জুড়ে কখনো পাকিস্তানের সাথে, এর আগে কিন্তু আপনার 1962-তে চীনের সাথে, ইন্ডিয়া এবং পাকিস্তান, অর্থাৎ একটার পর একটা কিন্তু লেগেই আছে। এবং কিছুদিন পরে আমরা যেটা দেখি যে হ্যাঁ হতে পারে যে একটা সার্জিক্যাল স্ট্রাইক দিয়ে শেষ হয়ে যায়, কিংবা হচ্ছে গিয়ে লিমিটেড এডিশন দিয়ে শেষ হয়, কিন্তু যুদ্ধটা তো হচ্ছে। আপনি যে 26 জন মারা গেল, কিংবা এখন যে মানুষগুলো মারা যাবে, সেটা নাম্বার তো ডাজন্ট ম্যাটার। এখানে আপনি একজন মানুষ মারা যাক, কিন্তু সেই সাধারণ বা নিরীহ যে মানুষ, তার তো এখানে কোনো দায় নেই। আপনাকে তো সেই জায়গাটা বুঝতে হবে। কারণ হচ্ছে যে এটা তো দুটো রাষ্ট্রের খেলা, যুদ্ধ খেলা। এই খেলায় তো হেরে যাচ্ছে জনগণ। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আপনি যেটা আসতেছিলেন যে মানবিক করিডোর বা হিউম্যানিটেরিয়ান করিডোর যেটার কথা আমরা বলছি, অর্থাৎ বাংলাদেশ দেওয়ার ব্যাপারে একমত পোষণ করেছে, যদিও আবার ভিন্ন মতো আমরা পেয়েছি। কারণ বাংলাদেশ সরকারের প্রেস সেক্রেটারি বলেছেন যে না, এরকমের ইউনাইটেড নেশনস কিংবা আদার্স কোনো অর্গানাইজেশনের সাথে এরকম কোনো আলোচনা হয়নি। কাজেই সরকারের আসলে মেসেজ কোনটা সেটি আমি জানি না। তবে এই হিউম্যান করিডোরের যে আলোচনা, সেটা কিন্তু শুরু হয় 2024-এ, অর্থাৎ ইউএনডিপি যখন গত নভেম্বরে একটা রিপোর্ট প্রকাশ করে এবং তারা ক্লেম করে যে যদি এখানে আপনার হিউম্যানিটেরিয়ান এইড প্রদান করা না হয়, তাহলে আগামী মার্চ-এপ্রিলে, অর্থাৎ এখন যে এপ্রিল চলছে, এটা তারা গত নভেম্বরে বলেছে যে এখানে এক ধরনের আপনার ফ্যামিন হবে, মানুষ মারা যাবে, এবং তারা একটা রাফলি ফিগার দিয়েছে যে অন্তত 20 লক্ষ মানুষ মারা যাবে। তো সেটার থেকে তারা যে ওয়ে আউট দেখিয়েছে, সেই ওয়ে আউটের বেলায় তারা বলছে যে বোথ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল যে বর্ডার রয়েছে, সেটাকে ইউজ করে যে করেই হোক এখানে মানবিক সহায়তা পৌঁছাতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে। এবং সেই প্রস্তাবটাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই এবছরের মার্চ মাসে কিংবা রমজানের সময় কিন্তু জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করেছেন এবং তিনিও কিন্তু একই দাবি জানিয়েছেন। এখন প্রশ্ন হতে পারে যে আমরা যদি এই মানবিক করিডোর দেই, তাহলে বা এই মানবিক করিডোর যদি এখানে ওপেন করা হয়, বাংলাদেশ যদি সেই সাথ দেয়, তাহলে এটার উপকারিতা কি হতে পারে আর এটা ডিমেরিটস কি হতে পারে। তো উপকারিতার বেলায় যেটা তারা বলছে ইউএনডিপি, যে এখানে যদি এটা করা হয় তাহলে এই মানুষগুলোর জীবন বাঁচবে, আর যদি সেটা না হয় তাহলে এখানকার মূল যে ব্যবস্থা, অর্থাৎ রাখাইন স্টেটের কৃষিজাত পণ্য, খাদ্য, এগুলো উৎপাদন বন্ধ হয়ে গেছে, কারণ সার, কীটনাশক, বীজ কোনো কিছুই ওখানে এখন আর পৌঁছানো যাচ্ছে না। নাম্বার 1। নাম্বার 2, রাখাইন তো এখন দখলে আছে পুরো অঞ্চলটিতে, না 70% দখলে আছে, কিন্তু পোর্ট এবং এয়ারপোর্ট, বোথ নৌপোর্ট, এটা কিন্তু এখনো মিলিটারি জান্তাদের দখলে আছে, এবং যার কারণে একটা ব্লকেট হয়ে আছে। এর ফলে যেটা দাঁড়িয়েছে যে এখানে তারা আরও একটা শঙ্কা করে যে এখানকার মানুষের মূল পেশাটা হচ্ছে নির্মাণ শিল্প, কিংবা যে শ্রমিকরা ওখানে কাজ করে তারাও কিন্তু বেকার হয়ে গেছে। তো যার ফলে তাদের এই ধারণা যে এখানে একটা মানবিক বিপর্যয় হবে। এবার আসি, এখন আমরা যদি করিডোর দেই, করিডোর দিলে যেটা কি ঘটতে পারে, করিডোর দিলে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে এখানে তারা বলছে যে এই মানুষগুলো, প্রথম কথা হচ্ছে যে তারা বাঁচবে, সেখানে আন্তর্জাতিক সহায়তা পৌঁছাতে পারবে, এবং সেখানে কতগুলো লজিকও রয়েছে, তারা দেখিয়েছে যে কি কারণে এবং এটা অতীতে কোথায় কোথায় দেওয়া হয়েছে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন রয়েছে, যদি তর্কের জন্য আমরা তর্ক করি, তাহলেও বলতে হয় যে এই মানবিক করিডোর কিংবা এই মানুষগুলোর প্রতি সিম্প্যাথি আন্তর্জাতিক সম্প্রদায়ের কিংবা ইউনাইটেড নেশনসের, মার্কিন যুক্তরাষ্ট্রের, তাহলে এই যে আমাদের মানবিক আবেদনটা, এই আবেদনটা প্যালেস্টাইনের নয় কেন? প্যালেস্টাইনের তো হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, সেখানে নয় কেন? তো যাই হোক, সেই প্রশ্নের উত্তর আমি খুঁজবো না, বাট আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে যে ডিমেরিটসগুলো রয়েছে, অর্থাৎ আপনি যদি এখানে করিডোর দেন, এখানকার এই চ্যানেলে মানুষ যখন আপনার হিউম্যান ট্রাফিকিং হতে পারে,
আপনার হচ্ছে গিয়ে ড্রাগ ডিলিং হতে পারে, আপনার এখন যে অপরাধগুলো আমাদের ক্যাম্পগুলোতে হচ্ছে সেই অপরাধের মাত্রাগুলো বেড়ে যেতে পারে। এই বিস্তর এই সম্ভাবনাগুলো রয়েছে। পাশাপাশি আপনি এর বিকল্প যে প্রস্তাবগুলো রয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসছে, এবং আমি মনে করি গত এই নতুন যে সরকার এসেছে তাদের পুরো সময় জুড়ে যত বক্তব্য রাজনীতিকরা এবং হাই অফিসিয়ালসরা দিয়েছেন, এর মধ্যে সব থেকে মোস্ট সিগনিফিক্যান্ট ডায়লগ কিংবা স্পিচ দিয়েছেন কিন্তু জেনারেল ওয়াকার সাহেব, অর্থাৎ আমাদের চিফ অফ আর্মি স্টাফ। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আপনারা যদি মারামারি কাটাকাটি করেন তাহলে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। এই কথা তিনি কাপল অফ মান্থস বিফোর কিন্তু বলছেন। তো এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা কি আসলে অনুধাবন করি বা আমরা কি বুঝি? এর আয়োজনগুলো কোথা থেকে হচ্ছে, কেনই বা এই প্রসঙ্গগুলো কি? এবং ইউএনডিপি কিন্তু আমরা কিন্তু হিউম্যান করিডোরের কথা বাংলাদেশ পার্টে বলছি, কিন্তু ইউএনডিপি তো ইন্ডিয়ান পার্টের কথাও বলছি। ইন্ডিয়ার সাথে যে মিয়ানমারের বর্ডার রয়েছে সেখানেও তো তারা বলেছে যে সেখানেও করা যেতে পারে, শুধু যে বাংলাদেশে বলছে তা তো নয়। তাহলে কেন ইন্ডিয়ার বর্ডারে হচ্ছে না? ইভেন এর আগে কিন্তু একটা প্র্যাকটিসও রয়েছে এখানে, আমি জানি না, দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, অর্থাৎ এই ইন্ডিয়া এবং মিয়ানমার বর্ডারে এর আগে কিন্তু এর বিকল্প হিসাবে আপনি প্রশ্ন করতে পারেন যে হিউম্যান করিডোরের বিকল্প তাহলে কি? বিকল্প হিসেবে কিন্তু বর্ডার হাট কনসেপ্ট আছে, অর্থাৎ আপনি এখানে সকল মালামাল কিংবা রসদ নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে গেলেন, সেগুলো মানুষ এখান থেকে ক্রয় করে নিয়ে যাবে অর্থের বিনিময়ে। এবং আপনি যে কথাটা প্রচলিত আছে যে এখানে আর্মস ক্যারি আউট হবে আরাকান রাষ্ট্র, এরকম যে বিষয়টা আছে এই প্রসঙ্গে যদি 10 সেকেন্ডে বলেন। আচ্ছা, সেটা আমি বলি, আমাদের সময় সেটা হচ্ছে এরকমের যে ধরুন এখানে কিন্তু অ্যাক্টর দুইটা, একটা হচ্ছে গিয়ে মিলিটারি জান্তা অর্থাৎ মিয়ানমার সরকার, আর একটা হচ্ছে গিয়ে আপনার এখানকার আরাকান আর্মি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এটা এমন একটা অবস্থার মধ্যে আছেন, আপনি যেদিকেই হাঁটবেন সেখানেই আপনার বিপদ। কারণ যদি আপনি এই কাজটা করতে যান তাহলে যদি হচ্ছে আপনার মিলিটারি জান্তার যে সরকার রয়েছে তারা যদি আপনাকে এয়ার স্ট্রাইক করে আপনি কি করবেন? তাহলে একটা যুদ্ধের সম্ভাবনা বেড়ে যায়। ধন্যবাদ। আপনি জিওপলিটিক্যালি একটা লোনলিনেস অবস্থায় আবার আসবো। আমি এই পর্যায়ে যাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইকবাল, আপনি কি বলবেন? সংক্ষেপে বলবেন, কি পয়েন্টগুলো বলবেন? যে মানবিক করিডোর ব্যাপারটা কিন্তু অস্পষ্ট, কারা প্রস্তাব করেছে আমরা এতদিন পর্যন্ত জানি যে জাতিসংঘ প্রস্তাব করেছে। এখন দেখুন, মানে আরাকানের যে আমাদের যে বড় সমস্যাটা, হ্যাঁ, সেটা হচ্ছে রোহিঙ্গা সমস্যা। আমরা অনেক কিছু আলোচনা করছি, কিন্তু রোহিঙ্গা যে 1.2 মিলিয়ন রোহিঙ্গা যে আমাদেরকে জোর করে প্রবেশ করে দিল, আমরা কিন্তু তখন একটা বিষ পান করেছি, আমরা নীলকণ্ঠ হয়ে গেছে। হ্যাঁ, এটা নিয়ে কারো কোনো চিন্তা নেই। এবং এই রোহিঙ্গা মানে সমাধানটা করতে পারতো, প্রত্যাবাসনের সবচেয়ে বেশি সম্ভাবনা ছিল চীনের। কিন্তু চীনকে আমরা অদ্যাবধি একটা জায়গা দেখলাম না চীন বাংলাদেশের পক্ষে রোহিঙ্গার প্রত্যাবাসনের কাজ করছে। যা করছে সব নাটক, খুবই ক্লিয়ার। যখন রোহিঙ্গার প্রশ্ন দাঁড়ালো তখন কেউই আমাদের পাশে এসে দাঁড়ায়নি। আজকে যদি এই প্রস্তাবটা ইউএসএ থেকে আসে তাহলে অন্যভাবে দৃষ্টিভঙ্গি দেওয়ার একটা ব্যাপার আছে। এখন মায়ানমারের কিন্তু 90% জায়গা ইউএলএ বা আরাকান আর্মির দখলে, কিন্তু খুবই ইন্টারেস্টিংলি 3টা শহর এখনও মানে জান্তা সরকারের দখলে। তার মধ্যে একটা হচ্ছে আকিয়াব, একটা হচ্ছে কায়েকপু, আর একটা ছোট শহর আছে পাশে। এখন আকিয়াবের যে কন্ট্রোল এটা কিন্তু জান্তা সরকারের কাছে। যদি আপনার এখানে মানবিক করিডোর এস্টাবলিশ করতে হয়, সর্বপ্রথম যাদের মতামত নিতে হবে আরাকান আর্মি। আরাকান আর্মির সাথে বাংলাদেশ ডিপ্লোম্যাটিক্যালি ম্যাসিভ মানে মেজারেবলি ফেল করেছে সম্পর্ক মেনটেন করতে। যদি কোনোদিন রোহিঙ্গা প্রত্যাবাসনের সামান্যতম সম্ভাবনা থাকে, সবচেয়ে বড় গুরুত্ব পাবে আরাকান আর্মি, যেটা আমি আজ থেকে প্রায় 1.5 বছর ধরে বলে আসি যে 1.5 ট্র্যাক ডিপ্লোমেসি দরকার ছিল। বাংলাদেশ ঘুমিয়েছিল, অত্যন্ত অপেশাদার আচরণ করেছে। এখন দেখুন, চায়না এতদিন থেকে এত কিছু বলছে, এত মডেল বলছে, কিন্তু আমরা একজন রোহিঙ্গা কিন্তু প্রত্যাবাসন করতে পারি নাই। এখন যদি জাতিসংঘ এটা বলে আমাদের লাভটা কি হতে পারে? সামনে সেপ্টেম্বরে রোহিঙ্গাদের বিষয়ে একটা বড় ধরনের জাতিসংঘে মিটিং হচ্ছে, সেখানে আমরা বাড়তি কিছু সুবিধা পাইতে পারি। আর যে 2টা রাস্তা ফলো করবে, একটা হচ্ছে চট্টগ্রাম বন্দর দিয়ে আকিয়াব, আর একটা হচ্ছে আপনার গুন্দুম দিয়ে মংদু হয়ে আকিয়াব, ঠিক আছে? মানে এই 2টা রাস্তা, এটাতে মানবিক শর্ত যে কথাগুলি বলা আছে, সেই জন্যই একটা জিনিস খুব ক্লিয়ার হওয়া উচিত ছিল যে প্রস্তাবটা কি, শর্তগুলি কি, বিষয়গুলো স্পষ্ট করা দরকার। আমি এখানে যেটা বুঝি যে যদি এটা দেয় বাংলাদেশ, তাহলে মানে মানে খুব যেটা ক্ষতি হবে তা না, লাভবানই হবে আমি মনে করছি। শাহিন চৌধুরী, ধন্যবাদ। মানবিক করিডোর নিয়ে আসলে একটা ধোঁয়াশার সরকার নিজেই সৃষ্টি করেছে। আপনি জানেন যে আসলে এই বিতর্কটা উঠলো কেন? 2 দিন আগে পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে এ ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার যে এই একটি মানবিক করিডোর দেবে, কিন্তু
সেইটা নিয়ে যখন বিএনপি প্রশ্ন তুললো, বিএনপি প্রথমেই আপত্তি করলো যে সরকার এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে কোনো স্টেক হোল্ডারের সঙ্গে আলাপ করেনি, কোনো রাজনৈতিক দল জানে না, এবং এটা নিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হতে পারে। জামাতের পক্ষ থেকে বলা হলো যে না, সরকারকে এই বিষয়টা স্পষ্ট করতে হবে যে আসলেই মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে কিনা। এইরকম বিতর্ক যখন উঠলো, তখন আজকে কিন্তু একটা স্টেটমেন্ট আসলো, যেটা কি ওর নাম, শফিকুল আলম, প্রধান উপদেষ্টার তথ্য প্রেস সেক্রেটারি যেটা বললেন, সেখানে তিনি ক্যাটাগরিক্যালি বললেন যে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। তবে তিনি কিন্তু এও বলেছেন যে প্রয়োজনে ওইখানে মানবিক প্রয়োজনে যদি জাতিসংঘ চায় তাহলে আমরা সহায়তা করতে রাজি আছি। যেভাবে তিনি উদাহরণ দিয়েছেন যে আমরা ওখানে ভূমিকম্প পরবর্তী সময়ে বাংলাদেশ যেভাবে মানবিক সহায়তা দিয়েছে, আপনারা জানেন যে মায়ানমারের সম্প্রতি, সেক্ষেত্রে সর্বদলীয় একটা বৈঠকের প্রয়োজন আছে কিনা? যে হ্যাঁ, অবশ্যই অবশ্যই এটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সর্বদলীয় বৈঠকের প্রয়োজন আছে। কিন্তু আমি মনে করি যে এই সিদ্ধান্তটা একেবারেই যে আমার উনি বলেছেন যে এটা দেওয়ার প্রয়োজন আছে। পৃথিবীর বিভিন্ন দেশে দেশে এই মানবিক করিডোর দেওয়ার নজির রয়েছে, এবং আমরাও নিয়ে ফিলিস্তিন নিয়ে কথা বলি, সারা পৃথিবীতেই কথা বলে, যখনই বন্ধ করে দেওয়া হয় তখন কিন্তু এটা নিয়ে দাবি ওঠে। এবং তাহলে আমরা এখানে দেব না কেন? আপনি জানেন যে ওইখানে যে মানবিক বিপর্যয় চলছে, ওখানে এখন খাদ্যাভাব, অনেকটা দুর্ভিক্ষ চলছে। গত এক সপ্তাহে প্রায় 1 লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। কি জন্য? এখানে মানবিক বিপর্যয় চলছে। মানে এই যে মানবিক শুধুমাত্র খাদ্য সাপ্লাই দেওয়ার জন্যই হবে এখানে, না অন্য কিছু? না, মূল বিষয়টা কিন্তু খাদ্য, ঔষধ, ত্রাণ সামগ্রী ইত্যাদি ইত্যাদি, শুধু যে কাপড় চোপড় ইত্যাদি কৃষি পণ্য, শুধু তো মানবিক বলতে তো এগুলোই বোঝায়। মানবিকের মধ্যে তো আর্মস পড়ে না বা অন্য কিছু পড়ে না। তো সুতরাং আমি মনে করি যে আমাদের স্বার্থেই কিন্তু এটা দেওয়া উচিত, কারণ না হলে দলে দলে রোহিঙ্গা কিন্তু আমাদের আর আসতেই থাকবে। তবে আমি মনে করি এই সরকারের যে জিনিসটা করা উচিত সেটা হলো এই ধরনের একটি চুক্তি করার আগে প্রথম আপনি যেটা বলেছেন যে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা উচিত, তাদের মতামত নেওয়া উচিত, এবং দ্বিতীয়ত হলো আমরা যে এই সাহায্যটা দেব থ্রু জাতিসংঘ, ধরেন জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে আমাদের বেনিফিটটা কি? আমাদের এখানে কিন্তু 12 লাখ রোহিঙ্গা রয়ে গেছে, এবং আরো গত 1 সপ্তাহের মধ্যে আরো প্রায় 1 লাখ রোহিঙ্গা এসেছে। তাদেরকে পাঠানোর ব্যাপারে কি? হ্যাঁ, তাহলে ওকে, আমরা এই সহযোগিতা করব, পর্যায়ক্রমে আমাদের এই রোহিঙ্গাদেরকেও সেখানে প্রত্যাবাসন করতে হবে নেক্সট 1 বছর বা 2 বছরের মধ্যে, যাতে আমরা সমস্ত। ধন্যবাদ। 30 সেকেন্ডে বলুন ভাই, আপনি 30 সেকেন্ডে বলুন। 30 সেকেন্ড। আমি এক্স্যাক্টলি উনি যেটা বলেছেন যে এটা আসলে খুবই গভীরভাবে অ্যানালাইসিস করতে হবে। আমরা মানে 12 লক্ষ রোহিঙ্গাকে যখন আশ্রয় দিলাম, তখন আমরা বিশ্ব মানবতার মা বাবা হয়ে গেলাম। আর এখন একেবারেই যখন জনদুর্ভোগ চরমে পৌঁছেছে, সেখানে আমরা খাদ্যদ্রব্য সহ ঔষধ সহ প্রয়োজনীয় জিনিসকে অ্যালাউ করবো না, এটা আমাদের দ্বিচারিতার মতো একটা আচরণ হবে। তাদেরকে কেন প্রতিরোধ করা যাচ্ছে না? কেন সম্ভব না? এটা আপনার হিউম্যান ওয়েভ আসবেই। যেখানে মানুষ না খেয়ে আছে, আর যদি নদী পার হয়ে কষ্ট করে এই পারে সেটু খাবার পায়, কেন আসবে না? অপেক্ষা আরো 6 লক্ষ রোহিঙ্গা আছে, তারাও আসবে, ঠেকাতে পারবেন না। আর সীমান্ত এলাকায় এত বড় লম্বা এবং এত বেশি মানে কি বলবো আসতেই থাকবে, এবং অপেক্ষা করেন আরো 6 লাখ, 12 সাথে আরো 6, 18 লাখ রোহিঙ্গা আমাদেরকে। ধন্যবাদ। আমাদের শেষ করতে হচ্ছে, আপনি আর সময় দিতে পারছেন না। আপনাকে ধন্যবাদ আপনাদের 3 জনকে আলোচনা শোনাবার জন্য। দর্শক, স্বপ্নধারা নিবেদিত গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।